আচ্ছা, বাংলার রূপকথার জগতে ডুব দিলে কেমন হয়? আজ আমরা এমনই এক রাজ্যের গল্প শুনব যেখানে এক বিরাট সমস্যা সমাধানের জন্য এক বীরকে তাকে বেছে নিতে হয়েছিল এক প্রায় অসম্ভব রাস্তা। গল্পটা শুরুই হচ্ছে জানেত একটা দারুণ শক্তিশালী লাইন দিয়ে। এই এক লাইনেই কিন্তু পুরো রাজ্যের সংকটটা পরিষ্কার হয়ে যায়। ভাবুন তো একবার, একটা আস্ত রাজ্য, অথচ সেখানে কেউ শান্তিতে থাকতে পারছে না। তো গল্পের প্রথম পর্বে আমরা দেখব এই রাজ্যটার আসল চেহারা। একদিকে রাজ্যটা ছিল বেশ ধার্মিক, বেশ সমৃদ্ধ, কিন্তু সবকিছু ছাপিয়েছিল একটা না শেষ হওয়া ভয়। মানে রাজ্যটার যেন দুটো চেহারা। দিনের আলোয় দেখুন সবাই ধর্মকর্ম করছে, শাস্ত্র পড়ছে, গরিবদের দান ধ্যান চলছে। আর রাজাও খুব ভালো মানুষ, কিন্তু বছরের একটা নির্দিষ্ট সময়েই পুরো ছবিটা পাল্টে যেত। এক দৈত্য এসে সব তছনছ করে দিত। আর রাজ্যের মানুষগুলো, তারা শুধু অসহায়ভাবে দেখত আর ভয়ে ভয়ে দিন কাটাত। এখন প্রশ্ন হল, এই আতঙ্কটা আসলে কি ছিল? দৈত্যটার ছিল তিনটে মাথা, আর শরীরটা সে এক অদ্ভুত জিনিস, অর্ধেক মানুষ আর অর্ধেক ঘোড়া। তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল ওর নিঃশ্বাসটা, একেবারে আগুনের হলকার মতো, গায়ে লাগলেই পুড়ে ছাই। এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউ ওর দিকে চোখ তুলে তাকাতেও সাহস পেত না। আর কারণেই তো রাজার বিশাল সেনাবাহিনী, এমনকি রাজাও নিজে বারবার ওর কাছে হেরে যাচ্ছিলেন। ঠিক এমনই এক হতাশার মুহূর্তে রাজ্যে এলেন এক রহস্যময় রাজপুত্র। সাথে করে নিয়ে এলেন এক চিলতে আশার আলো। আর তিনি কি করলেন জানেন? নিজের আসল পরিচয় লুকিয়ে সোজা রাজার দরবারে গিয়ে বললেন, আমি ওই দৈত্যের সাথে লড়ব। ভাবা যায়, যে কাজটা রাজ্যের কেউ পারেনি, সেই অসম্ভব কাজটা করার জন্য তিনি এক পায়ে খাড়া। এবং যুদ্ধটা হল, দৈত্য আসতেই রাজপুত্র ঝাঁপিয়ে পড়লেন। কি অসীম সাহস আর কি লড়াইয়ের কৌশল! এত আঘাত করলেন যে দৈত্যটা আর টিকতে না পেরে পালিয়ে গেল। কিন্তু এখানেই একটা কিন্তু আছে। দৈত্য তো পালিয়ে বাঁচল, রাজপুত্র কিছুতেই ওকে ধরতে পারলেন না। আর তখনই রাজপুত্র একটা জিনিস পরিষ্কার বুঝে গেলেন, শুধু সাহস দিয়ে দৈত্যটাকে হয়তো তাড়ানো যাবে, কিন্তু হারানো যাবে না, পুরোপুরি শেষ করা যাবে না। রাজ্যের শান্তি ফেরাতে হলে গতানুগতিক পথের বাইরে বিশেষ কিছু সাহায্য নিতেই হবে। আর এই উপলব্ধি থেকেই শুরু হল রাজপুত্রের নতুন এক মিশন, এক কিংবদন্তির খোঁজে যাত্রা। সেই কিংবদন্তিটা আর কিছুই না, পক্ষীরাজ ঘোড়া, মানে ডানাওয়ালা এক পৌরাণিক ঘোড়া। রাজপুত্র বুঝে গিয়েছিলেন, মাটিতে দাঁড়িয়ে লড়াই করে ওই দৈত্যকে ধরা যাবে না। ওকে হারাতে হলে আকাশপথে যেতে হবে, আর তার জন্য পক্ষীরাজ ঘোড়াই একমাত্র উপায়। কিন্তু বললেই তো আর পক্ষীরাজ ঘোড়া পাওয়া যায় না। খোঁজাটা মোটেও সহজ ছিল না। যাত্রাটা ছিল আশা আর নিরাশার এক অদ্ভুত খেলা। কেউ হয়তো বলল, হ্যাঁ, নদীর তীরে ওর খুরের ছাপ দেখেছি। আবার কেউ তো পাগল বলে উড়িয়েই দিল। তবে আশার আলো হয়ে এলো এক যুবতী আর এক বালকের কথা। ওরা নাকি সত্যি সত্যি আকাশ থেকে অমন ডানাওয়ালা কিছু একটাকে নামতে দেখেছে। আর এখান থেকেই আমরা গল্পের সবচেয়ে রোমাঞ্চকর, সবচেয়ে জাদুকরী মুহূর্তটায় ঢুকছি, সেই কিংবদন্তির সাথে রাজপুত্রের সাক্ষাৎ। কতদিন, কত রাত অপেক্ষা, তারপর একদিন হঠাৎ চোখের সামনে দেখলেন সেই অবিশ্বাস্য দৃশ্যটা। ধবধবে সাদা এক বিশাল ঘোড়া দুটো ডানা মেলে আকাশ থেকে নেমে আসছে। একবার কল্পনা করে দেখুন তো মুহূর্তটা। রাজপুত্র কিন্তু এক সেকেন্ডও দেরি করলেন না। সুযোগটা হাতছাড়া করা যাবে না। যেই না ঘোড়াটা একটু ঝুঁকে জল খেতে গেছে, এক লাফে সোজা তার পিঠের ওপর। সাহস তো বটেই, সাথে কি দারুণ সময় উপযোগী সিদ্ধান্ত। কিন্তু শুধু লাফালেই তো হবে না, ওকে বশ করবেন কিভাবে? এখানেই রাজপুত্রের আসল বুদ্ধির পরিচয়। তিনি জানতেন এই জাদুকরী ঘোড়াকে সাধারণ দড়ি বা লাগাম দিয়ে বশ করা যাবে না। তাই তিনি আগে থেকেই একটা বিশেষ জিনিস বানিয়ে এনেছিলেন, একটা হীরার লাগাম। আর কি আশ্চর্য, প্ল্যানটা একেবারে নিখুঁতভাবে কাজ করল। যেই না ওর মুখে হীরার লাগামটা পরানো হলো, সঙ্গে সঙ্গে সেই বুনো পৌরাণিক ঘোড়াটা একদম শান্ত হয়ে গেল, যেন মনিবের আদেশের জন্য অপেক্ষা করছে। বাহ, প্রস্তুতি আর সাহসের এমন মেলবন্ধন ভাবা যায় না। তো এবার কিংবদন্তির শক্তিকে সঙ্গী করে রাজপুত্র ফিরলেন রাজ্যের দুঃস্বপ্নের শেষ করতে। এইবার লড়াইয়ের ছবিটা দেখুন। প্রথম লড়াই আর দ্বিতীয় লড়াইয়ের মধ্যে আকাশ পাতাল তফাত। প্রথমবার লড়েছিলেন সাধারণ ঘোড়ায় চড়ে, দৈত্যটাকে শুধু তাড়াতে পেরেছিলেন। আর এবার তিনি পক্ষীরাজের পিঠে। দৈত্যের আগুনে নিঃশ্বাস তাকে ছুতেও পারল না, আর তিনি সোজা উড়ে গিয়ে দৈত্যের তিনটে মাথায় কেটে ফেললেন।
এটাকে বলে চূড়ান্ত জয়। আর এমন একটা জয়ের পর পুরস্কার তো পেতেই হবে, তাই না? রাজ্যের শত্রু শেষ হলো, শান্তি ফিরে এলো, রাজকন্যাকে বিয়ে করলেন তিনি। শুধু তাই না, প্রজারা সবাই মিলে তাকেই রাজা হিসেবে চেয়ে নিল, আর তিনি সেই দায়িত্ব গ্রহণ করে খুব ভালোভাবে রাজ্য শাসন করতে লাগলেন। সব মিলিয়ে গল্পের শেষে আমরা দেখি রাজ্যের মানুষ সব ভয় থেকে মুক্ত হয়ে নতুন রাজার শাসনে শান্তিতে বসবাস করছে, ঠিক যেন একটা লম্বা দুঃস্বপ্নের পর সুন্দর একটা সকাল। তবে গল্পটা শেষ হলেও একটা প্রশ্ন কিন্তু রয়েই যায়। আসলে কোনটা বেশি শক্তিশালী, একজন বীরের নিজের সাহস, নাকি সেই সাহসকে কাজে লাগানোর জন্য সঠিক একটা উপায়, বা বলা যেতে পারে একটা কিংবদন্তি তুল্য হাতিয়ার? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?